মুফতি এবং ইমাম মহিবুল্লাহ গ্রেপ্তার, তাকে বলাৎকার, আর বাংলাদেশকে হিন্দু শূন্য করা, হিন্দুদের সম্পত্তি বাড়িঘর দখল করা এবং বাংলাদেশকে 100% মুসলমানের দেশ এবং তালেবানি রাষ্ট্র কায়েমের একটা প্রচেষ্টা, ষড়যন্ত্র যে চলতেছে, সেইটা নিয়েই আজকের আমার এই দীর্ঘ আলোচনাটা শুনবেন। আপনারা জানেন, আমরা জানি যে টঙ্গীর TNT কলোনি সরকারি মসজিদের একজন ইমাম, তাকে সর্বজন শ্রদ্ধেয় হিসেবে সবাই জানত এবং সে মোটামুটি পরিচিতই, আলেম সমাজে দেশে মোটামুটি পরিচিত। প্রায় 70 বছর বয়স তার, 65 থেকে 70 বছর বয়স। দাড়ি, মানে পাগড়ি, টুপি, পোশাক আশাক, লেবাস, কথা, মানে একেবারে কেতাদুরস্ত একজন ইমাম, খতিব। তার যা থাকা লাগে সেটি তো আছেই, তার বাইরেও কিছু আছে তার, যেমন চোখে সুরমা, তারপরে মানে সুন্নতের কোনো ত্রুটি নাই তার। তাহলে এরকম একজন লোককে আপনি বা এই সমাজের মানুষ, মুসলমান, শ্রদ্ধা তো করবেনই সবার। এই জন্য বলছি যে উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। এখন এই শ্রদ্ধাভাজনের ভিতরে যে এত জঘন্য দুশ্চরিত্রবান মানুষ হইতে পারে, এই জন্য এই জিনিসটা ব্যাপকভাবে প্রচারের দরকার আছে জনগণের মাঝে, যে এরা এই ধরনের ধর্মীয় লেবাস ব্যবহার করিয়া, যারা ধর্মভীরু মানুষ, আমরা ধর্মকে ভালোবাসি, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, আর এই কারণেই তো খতিব, ইমাম, এদেরকে এত সম্মান এবং ভালোবাসা দেয় মানুষ। আচ্ছা, এই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার জায়গাটাকে, ধর্মটাকে ব্যবহার করে তারা বাংলাদেশে যত ধরনের অনৈতিক কাজগুলো তারা করতেছে। দেখেন, আজকে ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের আগে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন এই সমস্ত মোল্লা মুন্সিরা মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় কি করত, এগুলো জাতি জানতো না। এটা এই সাবজেক্টগুলো, এই ডিপার্টমেন্টটা ছিল অন্ধকারে। এখন সামাজিক যোগাযোগ হওয়ার মাধ্যমে আমরা দেখতেছি কি, প্রায় প্রতিদিনই 2-4-10টা ভিডিও আসতেছে যে মাদ্রাসার ছোট ছোট শিশুদের বলাৎকার করা হইতেছে। এরকম ভিডিও আমরা পাইতেছি, মাদ্রাসার ছাত্রীদের বলাৎকার করা হইতেছে। মনটা খারাপ হয়ে গেল, পরশুদিন একটা ভিডিও আসলো নজরে, একটা মাদ্রাসায় 40 জন ছাত্রী 40 জনকেই ধর্ষণ করেছেন, ওই মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করেছেন। তাইলে এই সমস্ত কার্যকলাপে দেখেন, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে একেবারে ভাইরাল, এবং মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, টেলিভিশন, পত্র পত্রিকা, সেগুলো পর্যন্ত ছাপাইতেছে। আচ্ছা বলেন, একজন আলেম একজন শিশুকে বলাৎকার করছে, সেই নিউজ সারা দেশে ছড়াইয়ে পড়তেছে। এর চাইতে নিকৃষ্ট জঘন্য কাজ আর কিছু আছে? কিন্তু হতবাকে বিস্ময় হয়ে যাই আমরা মাঝে মধ্যে সহ্য করতে না পাইরা কিছু লোক যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা বলি, আমরা এটার বিরুদ্ধে কথা বলি, কিন্তু এছাড়া কেউ এই ব্যাপারে, একেবারে সারা দেশ নীরব, প্রশাসন সহ কেউ কথা বলে না ভয়ে। এখানে ভয় আছে, এসব নিয়ে কথা বললে আপনাকে নাস্তিক উপাধি দিয়া হত্যাযোগ্য করে তুলতে পারে, তারা ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু আপনি ধর্মের বিরুদ্ধে বলছেন না,
আপনি বলছেন কিসের বিরুদ্ধে? যে ছাত্রীদের যৌন হয়রানির বিরুদ্ধে, শিশুদের বলাৎকারের বিরুদ্ধে আপনি তো বলছেন এটা, কিন্তু আপনাকে তো তারা তাদের ওই অবৈধ কাজটা, জঘন্যতম কাজটা তারা জায়েজ রাখার জন্যে আপনাকে নাস্তিক উপাধি দিয়ে আপনার উপরে হামলাও করতে পারে, আপনার প্রাণনাশও করতে পারে। এই কারণে কেউ এই বিষয়টা নিয়ে কথা বলে না। রাজনৈতিক নেতারা, বড় বড় দলের যারা আছে, ওনারা কি দেখেন না? ওনারা বিরক্ত। আমাদের সাথে পার্সোনালি তো কথাবার্তা হয়, আমাকে বলে যে এইসব ব্যাপারে এড়িয়ে যান, কথা বলেন না। তারা আরও পরামর্শ দেয়। কেন ওনারা কথা বলে না? ওনাদের ভোট ব্যাংক। কারণ সমাজের, দেশের মানুষ, আমাদের এই আলেম ওলামাদের প্রভাব আছে এই সমাজে। মাদ্রাসা শিক্ষক সমাজের পড়াতে তারা হলো ধর্মকর্ম, পরকাল, বেহেশত। কারণ এদেশের মানুষকে তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে তারা বেহেশতের যাইতে গেলে তাদের মাধ্যমে যাইতে হবে, তারা বেহেশতের ঠিকাদার। এবং এটা বিস্তর মানুষ বিশ্বাস করে এই দেশের। এই কারণে যার ছেলেকে বলাৎকার করা হয় সেও কথা বলতে চায় না, ব্যতিক্রম কিছু ছাড়া। সেও গুণাগার হইতে চায় না হুজুরের বিরুদ্ধে কথা বলে। তার মেয়েকে ধর্ষণ করছে, করুক। ছেলেরে বলাৎকার করছে, যাক। হুজুরে করছে, এটা নিয়ে আর কেউ বাড়াবাড়ি করে না। আচ্ছা, এবার আসেন, এই টঙ্গীর মুফতি অপহৃত হইলেন। অপহৃত হওয়ার পরে টঙ্গী থেকে অপহরণ হয়েছে। হওয়ার পরে দিনাজপুরে ওনাকে পাওয়া গেছে। দিনাজপুরে কিভাবে পাওয়া গেল দেখেন। সে উলঙ্গ, পায়জামা পাঞ্জাবি সব খোলা, দাড়ির কিছু অংশ কাটা, আর পায়ে শিকল দিয়ে গাছের সাথে বাঁধা। আর ওই যে সৌদি আরবের যে একটা রুমাল আছে না, মাথায় বাঁধে যে হুজুররা, শুধুমাত্র সেইটা গায়ে দিয়া উনি চিত হয়ে শুয়ে রয়েছে ওখানে। চিত হয়ে শুয়ে রয়েছে। তারপরে আশপাশের লোকজন যখন হাঁটাহাঁটি করছে, সকাল হয়েছে, দেখছে যে একজন হুজুর এখানে পড়ে আছে। পুলিশের খবর দিচ্ছে, তুলে থানায় নিচ্ছে, মেডিকেলের নিচ্ছে, ঢাকায় খবর দিচ্ছে, ঢাকায় চলে আসছে। আচ্ছা দেখেন, ঢাকায় আসার পরে সে মামলা করছে। আচ্ছা, মামলা করছে যে তাকে এইখান থেকে সকালবেলা হাঁটতে বাড়াইছিল, অপহরণ করা হয়েছে। তারপরে তো ওইভাবে যে বর্ণনাটা দিলাম ওখান থেকে এইভাবে আসছে, এসে মামলায় লিখতেছে বা এসে স্টেটমেন্ট দিতেছে তাকে বলাৎকার করা হয়েছে। কে করছে? ইস্কন। মানে তাকে 5-7 বার ইস্কনে আগে চিঠি দিয়েছে, সতর্ক করেছে বাংলাদেশে যে ইস্কনের বিরুদ্ধে কথা না বলতে, হিন্দুদের বিরুদ্ধে কথা না বলতে, কিন্তু সে মানে নাই, সে বলছে। তারপরেই অপহরণটা হয়েছে। উনি বলতেছে যে যারা অপহরণ করছে তাদের নাম ঠিকানা আমি এটা সেটা জানি না, কিন্তু বাংলাদেশের লোক তারা না, তাদের চেহারা ছবি হলো ভারতীয়, আর এরা হলো ইস্কন। আচ্ছা, এইবার আপনাদেরকে আমি বলি, আজকে আবার উনি, পুলিশ যখন ও মামলা দিচ্ছে, তদন্ত করে দেখে এগুলো কোনো অপহরণের ঘটনা না। তারপরে সে নিজেই স্টেটমেন্ট দিল যে উনি কিভাবে গিয়েছে ওখানে, এবং নিজেই সব করছে এগুলো নাটক। কিন্তু এখানে একটা মারাত্মক কথা, প্রায় 70 বছর বয়সের এইরকম একজন মানুষ, আলেম, সে এই যত নাটক করছে মানলাম, ঠিক আছে। উনি একেবারে বিশ্ববাসীর সামনে এইভাবে নিজেকে তুলে ধরলেন যে তাকে বলাৎকার করা হয়েছে। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন এবং বিশ্ববাসী যারা আছে সবার সামনে নিজেকে এইভাবে প্রকাশ করলেন যে তাকে, তাও আবার মিথ্যা। এরকম একজন সম্মানী লোক যদি বলাৎকারের শিকার হয়, সে তো চেপে যাওয়ার কথা। ওইটুক বললেই হয় যে আমাকে অপহরণ করে এই যে এই পর্যন্ত নিয়ে গেছে, আমি জানে বেঁচে গেছি। একটা মানুষ কতটুক নির্লজ্জ, নিকৃষ্ট, মানে ডোমেরও তো একটা মানিজ্যত আছে, সুইপারের মানিজ্যত আছে। এখন দেখতেছি এদের সেইটুকু মানিজ্যত নাই।
পাথর মুচি ডোমের মান ইজ্জত আছে মিয়া, বলবে না তারা এই কথা। আচ্ছা, আবার নিজেই স্বীকার করতেছে এখন এগুলো করে নাই। তাহলে এবার চিন্তা করেন। আচ্ছা, এবার আসেন যে কেন এটা করা হলো। এই জিনিসটা করা হয়েছে, দেখেন এই ঘটনার পরের দিনই কিন্তু বাইতুল মোকাররমে একটা বিশাল সমাবেশ হয়ে গেছে উদ্ধারের পরে। ওনার ছেলে সেও এরকমই স্বভাবত কারণে হয়তো ইমাম টিমাম পাগড়ি পুগড়ি বান্দা কালো, ইদানিং আগে ছিল না, ইদানিং অনেকের মাথায় দেখতেছি আফগানিরা যে পাগড়িটা পরে সেই ধরনের পোশাকের স্টাইল সব। ওনার ছেলে বক্তব্য দিছে, এটাও আপনারা সবাই দেখছেন যে সেটাও আপনারা দেখছেন, কি দেখছেন যে 100 ইস্কনকে সে জবাই করবে, খুব উত্তেজিত বক্তব্য। এবং ওই ভারত থেকে গাঞ্জাতুল হিন্দ করিয়া মোদিকে ধরে এনে বাংলার মাটিতে জবাই করা হবে, আর 100 ইস্কনকে সে জবাই করবে। এখন তার বাপকে বলাৎকার করা হয়েছে, সে তো ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক। কিন্তু এখন তার বাপ বলতেছে যে এগুলো কিছুই না। এখন ওই ছেলের ভিতরের প্রতিক্রিয়াটা কি, নাকি এরা সবাই একই পরিবারের একই ষড়যন্ত্রের অংশ পরিকল্পিতভাবে? আচ্ছা, ওখানে তো বিশাল সমাবেশ করে ফেললো কালেমার পতাকা নিয়ে, ইস্কন নিষিদ্ধ করো, ইস্কন ধরো, মারো, খাও, হিন্দুদের এই করো এই করো। পরের দিন আবার টঙ্গীতে সমাবেশ, সেখানে তো ডাইরেক্ট ডেমি রাইফেল নিয়ে বের হয়ে গেছে, ডেমি রাইফেল নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে ওসি, ডিসি, এসপি এদেরকে ফোন করিয়া জাতা মাতা ধমক। একজনের নাম হলে আতাউর, দেখলাম ঠিক তালেবানি পোশাকে, উনি দেখি ওসি, দারোগা, ওনার ক্ষমতার উৎস আমি জানি না, ডিসি, সবাই রীতিমতো গালাগালি করতেছে, ভয়ভীতি দেখাইতেছে যে থানায় আসবো, মানে মোটামুটি একেবারে কম্পমান তার ফোনে সব। এবং সে নিজেই এটারে ভিডিও করে করে ছাপতেছে। ওনার চেহারা দেখলে আমার নিজেও ভয় লাগতেছে, ভয়ঙ্কর। আর তার পিছনে ক্ষমতার উৎসটাই জানি কোথায়, যে এইভাবে সে গালাগালি ধমকাধমকি করতে পারতেছে ওসি, ডিসি, এসপি সব প্রশাসনকে। তাইলে দেখেন অপহরণ নাটকের পরে একেবারে পরিকল্পিতভাবে সমাবেশ থেকে ড্যামি রাইফেল পর্যন্ত চলে আসছে। কিন্তু ওদের দুর্ভাগ্য, পরবর্তী কর্মসূচি দিবে ইস্কন ধরার কর্মসূচি ছিল এটা, যে যেখানে পাবে ইস্কন ধরো, যাকে তাকেই ধরবে, ইস্কন হিন্দু হলে ধরো, ধরে থানায় সোপর্দ আইনে। এটা তো আর বলতে পারে না যে ইস্কন ধরে মাইরে ফেলাবো, আমরা হাত পা ভেঙে ফেলাবো। তৌহিদি জনতা তারা এই কর্মসূচি দিছিল যে ইস্কন ধরো, ধরিয়া তাদেরকে পুলিশের কাছে দাও। ইতিমধ্যে বেরসিক পুলিশ তদন্ত করে ঘটনা আবিষ্কার করে ফেললো খুব দ্রুতই, 2 দিনের মধ্যে। না হলে দেশে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হইতো। স্বাভাবিক, আমরাও তো খুব মর্মাহত হয়েছিলাম যে একজন 75 বছর 70 বছর বয়সের বৃদ্ধ ইমামকে এভাবে যেই নিক ধরে নিয়ে আবার বলাৎকার করছে, আস্তাগফিরুল্লাহ, এটা তো মাইনে নেওয়া যায় না। তাহলে এই সেন্টিমেন্টটা সারা দেশের মানুষের কাজ করতেছিল। আর এই সুযোগেই তারা এই কর্মসূচি দিয়েছিল ইস্কন ধরার। 3 দিন সময় দিয়েছিল সরকারকে। 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে ইস্কন নিষিদ্ধ করতে হবে, আর না করলে 72 ঘন্টার পরে তারা নিজে ব্যবস্থা নেবে, ইস্কনের বিরুদ্ধে অ্যাকশানে যাবে। তো 3 দিনের মধ্যে 2 দিনের মধ্যেই পুলিশ রহস্য উদ্ঘাটন করছে এবং তারা তাদের ষড়যন্ত্র তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। আচ্ছা, এখন এই ঘটনাগুলো কেন ঘটানো হইতেছে জানেন? এই ঘটনাগুলো ঘটানো হইতেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করা, হিন্দুদের সয় সম্পত্তি দখল করা, হিন্দুদের যদি সুন্দর মেয়ে থাকে সেটাকে দখল করে মুসলমান বানানো, বাধ্য করা,
100% আফগানিস্তানের মতো, আমি জানি না, আফগানিস্তানেও তো মনে হয় 100% মুসলমান না, তারা তো এখন আবার ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী যা বলে আসলো যে তারা মন্দির করার জন্য অনুমতি দিতেছে, কিন্তু তালেবান বাদ, এরা বাংলাদেশকে 100% মুসলমান রাষ্ট্র বানানোর জন্যে এই ষড়যন্ত্রগুলা, শুধু মুসলমান রাষ্ট্র না, 100% মুসলমান এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করিয়া শরিয়া আইন মানে তালেবানি আইন, তালেবানি শাসন কায়েম করার জন্য তারা কিন্তু হেন কোনো ষড়যন্ত্র নাই যা করে না, এবং তারা সফলও হয়েছে। হিন্দু কত 30% ছিল, এখন 8%-এ আসছে। আচ্ছা দেখেন, বিভিন্ন দুর্গাপূজায় দেখেছি আমরা, কুমিল্লার এক দুর্গাপূজায় দেখা গেল যে ওদের দেবীর পায়ের কাছে নিয়ে যা কোরআন রেখে দেওয়া হলো। মুসলমানদের ভিতরে কি চরম একটা ক্ষোভ সৃষ্টি হলো, দাঙ্গা সৃষ্টি হলো, এবং অনেক হইহট্টগোল হয়েছে। আপনারা দেখছেন কুমিল্লার ব্যাপারটা, পূজা বন্ধ করে দেওয়া হলো, অনেক কিছু হলো। শেষে দেখা গেল এইটা করছে হলো, যে করছে তাকে বলতেছে মানসিক ভারসাম্যহীন মুসলমান, নাম খোকন। আর পরে আমরা জানলাম এটা করছে হইলো ওখানকার যে এমপি ছিল আওয়ামী লীগের, বাহাউদ্দিন বাহার, তার নির্দেশে এটা করা হয়েছে। এইরকম বাংলাদেশে যতগুলো ধর্ম অবমাননার ঘটনা ঘটেছে, মুসলমান তো ধর্ম অবমাননা করে অনেকেই, সেটা আমি বলতেছি না। এই যতগুলো হিন্দুকে ধরে মারা হয়েছে, পিটানো হয়েছে, জেলে দেওয়ানো হয়েছে, বাড়িঘর 20-30-50-100টা জ্বালায় দেওয়া হয়েছে, যে ধর্ম অবমাননা করেছে কিছুদিন আগেও রংপুরের এইদিকে, পরিশেষে দেখা যায় কি, যে এই যে অপহরণ নাটক, ঠিক একইভাবে তাদের ওই যে বললাম, তাদেরকে উচ্ছেদ করার জন্যে এই ধর্ম অবমাননার অজুহাত সৃষ্টি করা হয়। দুই একটা ব্যতিক্রম আছে, এছাড়া বাংলাদেশে কোনো হিন্দুর ক্ষমতা নাই আমাদের ধর্ম, মুসলমানের ধর্মকে অবমাননা করবে। আচ্ছা ভাই বলেন তো, জীবনের ভয় তো সবারই আছে, আছে না? যেখানে আমরা 92% মুসলমানের দেশ, এটা রাষ্ট্র আমাদের, সরকার আমাদের, নেতা মন্ত্রী এমপি সব আমাদের, আমরাই সব। সেখানে 5% মুসলমান, তারা কখনোই মুসলমানদের ধর্ম নিয়ে অবমাননা করার সাহস আপনার বিবেকে কি বলে করতে পারবে? করে না। ওই ফেক আইডি দিয়ে করা হয়, বিভিন্নভাবে করা হয়। দুই একটা যে নাই ব্যতিক্রম, এটা আমি বলছি না, এবং সেটা যথাযথ বিচার হোক, সেটা আমি চাই। কিন্তু সামগ্রিকভাবে বিগত 1-2 দশকের হিসাব যদি আমি করি, ধরেন দেখি, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই যে হিন্দুদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়, ইসকনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, এগুলো হলো ওই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। সেই উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, আমি তো এর আগে বলেছি, আরও একবার বলবো। হিন্দুদের সম্পত্তি দখলের জন্যে, বাড়িঘর দখলের জন্যে, তাদের একটা মেয়ে সুন্দরী যুবতী থাকলে সেটাকে বিয়ে করার জন্যে বা ধরে মুসলমান করার জন্যে, এছাড়াও সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় দেখেন যে সমস্ত হিন্দু ভাইরা মুসলমান হইতেছে, একজন লোকও নিজ ইচ্ছায় তার ধর্ম ত্যাগ করে মুসলমান হয় নাই। যখন তাদের নিজের জীবনের উপরে বিতৃষ্ণা এসে পড়ে, যে হালাই দেশে 92% মুসলমান, মানে ধারাবাহিকভাবে তাকে মুসলমান হওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়, হ্যারাসমেন্ট করা হয়, লোভ দেখানো হয়,
তাদের মেয়েদেরকে প্রেমের ফান্দে ফেলে মুসলমান করা হয়। বিভিন্ন সময় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছেন হুজুরদের দেখতেছেন মুসলমান করার কৃতিত্ব দেখতেছেন। এই প্রত্যেকটা হিন্দুর মুসলমান হওয়ার পিছনে করুণ ইতিহাস, সেইটা কিন্তু সামনে আসে না। আমার জানা মতে একটা ছেলে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার 6 মাস হয়ে গেছে। এই 6 মাসই সে প্রতি রাত্রে কান্দে। আমি জানলাম কিভাবে? আমি জানছি বিষয়টা, তার সাথে যারা থাকে ম্যাচে, কারণ সে তো বাড়িঘর ত্যাগ করছে, তাই না, ম্যাচে থাকে। যারা মুসলমান বানাইছে তারা এক জায়গায় তার চাকরিরও ব্যবস্থা করে দিছে, ঠিক আছে, দেখভালও করে, থাকে ম্যাচে। এই 6 মাস রাইতেই সে একটা সময় না একটা সময় কান্দে। আমাকে একজন বলছে, পরে একদিন ডেকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। যেদিনকে ওই দিন আমি সারাদিন তাকে সাথে রাখছি, আলোচনা করার পর থেকে আমি শুনছি সে আর কাঁদে না, এবং বাকি জীবন আর কাঁদবেও না সে, আশা করতেছি। আমি একদিন রাখছিলাম আমার সাথে সারাদিন, আমার যা বলার বলছি, বুঝানোর বুঝাইছি। ওই দিন থেকে আর সে কাঁদে নাই, 3-4 মাস হয়ে গেল। এখন আবার আমি ওই ম্যাচে আমাদের লোক থাকে একসাথে, আমাদের কমরেডরা থাকে, তা আমি তাদের কাছ থেকে খবর নিচ্ছি যে না, এর পরের দিন থেকে এ পর্যন্ত আর। তো যাই হোক, এই যে ওয়াজি হুজুররা ধরে মুসলমান ঘোষণা দিলেন, ওই ছেলেটার বাবা মা ভাই বোন পরিবার, চাচা মামা খালু ফুফু সব থেকে কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে তার হৃদয়ের ব্যথাটা, বেদনাটা, অনেক পরিবার বাধ্য হইয়া সব পরিবারে মুসলমান হয়েছে সেটা ভিন্ন কথা, ওদের বেদনাটা কম। কিন্তু একটা পরিবারের একটা ছেলে বা মেয়ে যখন মুসলমান হয়ে যাচ্ছে, তার হৃদয়ের ক্ষতটা, বেদনাটা, হাহাকারটা, এটা আপনি আর আমি এটা বুঝবো না। স্বেচ্ছায় কেউ কখনোই কোনো ছেলে বা মেয়ে মুসলমান হয় না। তো 2-1টা ব্যতিক্রম আছে, যেমন ধরেন কোনো একটা ছেলে একটা হিন্দু মেয়ের প্রেমে পড়ল, কোনো একটা হিন্দু ছেলে মুসলমান মেয়ের প্রেমে পড়ল, মেয়ে কন্ডিশন দিল যে তোমাকে মুসলমান হইতে হবে, তখন সে স্বেচ্ছায় মুসলমান হয়ে ওই মেয়েকে বিয়ে করলো। এই কেসগুলো ছাড়া আমি বাকিগুলো বলতেছি। এই হলো 1। নাম্বার 2, বাংলাদেশে কখনোই হিন্দু মুসলমান কোনো দাঙ্গা, এই স্বাধীন দেশের কথা বলছি, হয় নাই। এই যে দাঙ্গার কথা বলতেছেন, হিন্দু মুসলমান দাঙ্গা, দাঙ্গা তাকেই বলে, মারামারি তাকেই বলে, 2টা পক্ষ থাকতে হয়। যেমন আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারব, আমরা আপনাদেরকে মারবো, আপনারা আমাদেরকে মারবেন, এটার নাম হলো মারামারি। এগুলোকে বলা হয় দাঙ্গা। বাংলাদেশের এখানে কোথাও দেখেছেন হিন্দুরা সংঘবদ্ধ হইয়া মুসলমানদের মারছে, দাঙ্গা করছে? আছে? ইস্কন কোথায়? ইস্কন আছে যা আমাদের একটা মুসলমানের গায়ে হাত দিবে, এই ক্ষমতা সক্ষমতা বাংলার মাটিতে কোন ইস্কনের আছে আমাকে বলতে পারেন? আছে কোথাও ইস্কন? হ্যাঁ, তাহলে এবার কি হয়েছে? এবার শোনেন যে তাহলে এগুলো কেওয়াজ হইতেছে কেন। এই কেওয়াজ ভাই হিন্দু শূন্য না হওয়ার পর্যন্ত থামবে না। ইস্কন আমাদের জন্য কোনো ফ্যাক্ট না, হিন্দু আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। 30% থেকে 8% আসছি, তাহলে ওই 22% হিন্দুর ঘর বাড়ি সয় সম্পদ সব কিন্তু আমরা দখলে নিছি। আমার গ্রামে হিন্দু ছিল প্রায় 50 ঘর, আমার নিজের এলাকায়
50 ঘর হিন্দু ছিল, তার মধ্যে একজন তো জমিদারই ছিল, একজন দুইজন, দুইটা পরিবার ছিল জমিদার পরিবার। এখন এবার যে দেখেছি আমি ঈদে তিনটা পরিবার, 5টা পরিবার আছে, তারা 5জন পরিবার আছে, তার মধ্যে 3জন হলো কাঠমিস্ত্রি আর 2জন হলো কামার, এই 5জন। আর জিজ্ঞেস করলাম বাকিরা কে কোথায় গেছে, বলতে পারে না, কয় ওই ইন্ডিয়া বা কোথাও চলে গেছে সব। তো তাদের যে বাড়ি ঘর ভিটি জায়গা জমি ছিল, সেগুলো তো সব দেখতেছি আমাদের লোকজনেরই এখন ভোগ দখলে আছে। হয়তো কেউ নামমাত্র দামে বেঁচে গেছে, হয়তো কেউ ছেড়ে পালাই গেছে। এই চিত্র তো বাংলাদেশের সমস্ত এরিয়াই তো এই চিত্রটা। এই জন্য বলছি যে আপনারা সচেতন হন। এই যে উস্কানি যে ইস্কন আমাদের এই করতেছে, এগুলো সব হলো ভুয়া কথা ভাই। ইস্কনের বাবার ক্ষমতা নেই বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলা বা ষড়যন্ত্র করা। হ্যাঁ, তবে তাদের ধর্ম তারা পালন করবে। হিন্দুদের বাবার ক্ষমতা নাই কোনো মুসলমানকে, এরা যেভাবে এই যে আওয়াজ তুলতেছে আর বড় বড় মিছিল বাইর করতেছে, এটার লক্ষ্য, এটা তো হলো ইস্যু বানাইছে। একটা বড় ধরনের হাঙ্গামা সৃষ্টি করতে পারলে এখানে অনেক কিছু হইতে পারে। যেমন ধরেন, তারা এরই চাচ্ছে ভারত, আপনি যখন হিন্দুদের উপরে এমন কিছু করিয়া বসবেন, হয়তো ভারত এটা হস্তক্ষেপ করতে পারে, একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। পাকিস্তান বলে রাখতেছে, এখন পাকিস্তান যাওয়া আসা আছে এদের সাথে। টিটিপি, পাকিস্তানি যে তালেবান গোষ্ঠী আছে, বাংলাদেশের অনেকেই এখন যে ওখানে যুদ্ধ করতেছে, তাদের সাথে যোগাযোগ আছে, পাকিস্তানের সাথে যোগাযোগ আছে। এদের লক্ষ্য এবং উদ্দেশ্য হইল ভারত যদি একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে, তালেবানরা সাহায্য করবে, সব ভাইয়েরা অস্ত্র দিবে, আমরা যুদ্ধ করব। যুদ্ধ করে কি করব? ভারতকে পরাজিত করার পরে আগে তো বাংলাদেশ সরকারকে পরাজিত করে ফেলব। তালেবান এবং পাকিস্তানদের সহযোগিতায় আমরা প্রথমেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেব, তারপরে গাঞ্জাত্তল হিন্দ করব, দিল্লি পর্যন্ত যাব। এই আওয়াজ তারা কখনো করার দুঃসাহস দেখাবে না বা করবে না, সেটা ভালো করে জানে। তো রাষ্ট্রীয় ক্ষমতাটা তো দখল হয়ে যায় যদি ভারত একটা, ওই যে বললাম সার্জিক্যাল স্ট্রাইক করলো একটা, ভারত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। তখন এই যে মাদ্রাসা লাখ 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 যারা এখন বিভিন্নভাবে মুভমেন্ট করতেছে, এখন ভারতকে ঠেকানোর জন্যে, তখন তো আমাদের সরকারও আর ট্যাকল দিতে পারবে না, সব অস্ত্র হাতে নিয়ে নেওয়া বৈধ হয়ে যাবে। তখন অস্ত্র আসতে থাকবে বিভিন্ন রুট থেকে, তালেবান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, আরও বিভিন্ন জায়গা থেকে, সবার হাতে। দেখেন না, ড্যামি রাইফেল অলরেডি হাতে উঠে গেছে। তখন সবার হাতে ওই তালেবানদের মতো যখন অস্ত্র উঠে আসবে এই ভারতকে হামলা ঠেকানোর জন্য, যুদ্ধের জন্য। যেমন জামায়াতের যে জামাতেরকে নাইবে আমির বলে ফেলছে যে আমরা গাজাতুল হিন্দ করব, ভারত দিল্লি পর্যন্ত যাব, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের 50 লক্ষ রেডি আছে যুদ্ধ করার জন্য। কিন্তু আসল ঘটনা তো হচ্ছে না। 50 লক্ষ যদি থাকতো, 50 লক্ষ সোলজার থাকলে শেখ হাসিনা তো 1 ঘন্টাতেই পদত্যাগ করানো যাইত, 1 ঘন্টায়। তাই তার 16 বছর এইভাবে তারা গর্তের ভিতরে লুকিয়ে থাকতো না। কিন্তু চেষ্টার কিন্তু ঘাটতি নাই। আমি ভিডিওটা বিস্তারিত আলোচনা করলাম টোটাল বাংলাদেশের প্রেক্ষাপট, জনগণকে বোঝানোর জন্য, যে আপনারা বুঝেন। কোথাও যদি দেখেন যে মুসলমান মেয়েকে ধর্ষণ করছে হিন্দু, আগে তদন্ত করে যা দেখবেন যে ঘটনাটা মিথ্যা। হয়তো দেখবেন কি এইটুকু হইতে পারে যে
আমাদের মুসলমান মেয়েটা সে হিন্দু ছেলের সাথে প্রেম করে, এটা অপরাধ না, সেটাকেই বলবে ধর্ষণ। টঙ্গীতে তো এটাই ঘটলো। এ হলো একটা। কোথাও যদি দেখেন ধর্মকে অবমাননা করছে হিন্দু, সাথে সাথে দৌড় দিবেন না, তদন্ত করে দেখবেন, শেষে দেখবেন এটা ভুয়া, ফেক আইডি দিয়ে করা হয়েছে। যদি দেখেন ষড়যন্ত্র করতেছে ইসকন বা হিন্দুরা মুসলমানদের মারতেছে, তাহলে বুঝবেন যে এটা হলো ওই ষড়যন্ত্রের অংশ। কোন ষড়যন্ত্রের অংশ? যে যে কোনোভাবে এই যে একজন মুক্তিকে খালি অপহরণ না, তাকে বলাৎকার করা হয়েছে, ইসকনে করছে, সারা দেশের মানুষের সেন্টিমেন্টটাকে তারা কোন জায়গায় নিয়ে গেছিল বুঝেছেন? এখন দুর্বল সরকার, এই সময় তারা ডেমি রাইফেলও নামিয়ে ফেলছিল। তারা যদি এমন একটা কিছু করতে পারে ইসকন বা হিন্দুদের নিয়ে, এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল যে কয়েকশো হিন্দুকে মেরে ফেললো, হিন্দুদের বাড়িঘর জ্বালাই দিল, দেয়ার দেশে একটা 22 কোণে বাড়িঘর জ্বালাই দিল, বাস দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতি শেষ হয়ে গেল। তখন সবাই যার যার মতো হাতে অস্ত্র নিয়ে দিতে পারলো, আফগান তালেবান হয়ে গেল। কে কাকে ঠেকাইবেন তখন আপনি? দেশে তো এখন এই দুর্বল টাইমটা তারা বেছে নিয়েছে, দেশে তো এখন সরকারও নাই। বা এমনও পরিস্থিতি সৃষ্টি করলেন যে ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করলো, সাথে সাথে সবাই উন্মুক্ত হয়ে গেল। এখন তো পুলিশের ভয়ে যাই আছে, প্রশাসন ভয়ে, বা দেশে যদি বড় ধরনের বিশৃঙ্খলা না হয় তো আপনি অস্ত্র হাতে নিতে পারতেছেন না। যেমন একটা ড্যামি রাইফেল হাতে নিচ্ছে, সেটাকে তো গ্রেপ্তার করছে সরকার, তো এখন আছে। সেই রকম একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে সুপরিকল্পিতভাবে 70 ইয়ার্স ওল্ড একজন বিয়ার্ডেড ম্যান মুফতি, তাকে বলাৎকারের চিত্র জাতির সামনে তুলে ধরা হয়েছিল। এবং এর পিছনের কাহিনী তাদের অস্ত্রপাতি যে কিছু নাই সাথে, তাও মনে করেন না, ডেমি রাইফেল নিয়ে বেড়াইছিল। সে পরিবেশ সৃষ্টি করলে 5ই আগস্টে বিপুল অস্ত্র লুট হয়েছে থানা থেকে, সরকার থেকে। সেসব অস্ত্র তো আছে, তাদের হাতে আছে এইসব অস্ত্র। আর প্রাথমিক অবস্থায় এগুলো যদি হাতে নেয়, দেশ বিশৃঙ্খলা হয়ে যায়, তাহলে পাকিস্তান তালেবান থেকে যোদ্ধা এবং অস্ত্র আসতে তো দেরি হবে না। দেরি হইলেই না হইলেই এই সরকারকে যদি এখন প্রতি ঘর ঘর ওই তালেবানদের মতো অস্ত্রটা খালি হাতে নিয়ে নিতে পারে সবাই, প্রতি ঘর ঘর সবার কান্ধেই, তাহলে তো আর কি করবেন আপনি? কীভাবে নিয়ন্ত্রণ করবেন? দেশ তো তালেবানি হয়ে গেল। ভারত দখল করার পরিকল্পনা না, ভারতকে দিয়ে হামলা করাই হোক। বিশৃঙ্খল উদ্দেশ্যটা হলো সুদূর প্রসারী। এক হলো হিন্দুদের বাড়িঘর দখল করা, 2 হলো সারা দেশে বাংলাদেশটাকে 100% মুসলমান বানানো, 3 নম্বর হলো দেশকে তালেবান বানাইতে গেলে বা অস্ত্ররা হাতে নিতে গেলে এখন যদি ভারত হামলা করে তাহলে তাদের উপকার হবে। তারা বিভিন্নভাবে ভারতকে আমন্ত্রণ জানাইতেছে, প্রতিদিন মোদিরে জবাই করতে চাচ্ছে, দিল্লি হিন্দ কি গালজাতুল হিন্দ করতে চাচ্ছে, যে দিল্লি থেকে মোদিকে ধরে আনা হবে, বিভিন্নভাবে উস্কানি। কিন্তু ভারত তো এগুলোর পাত্তা দেয় না। ভারত মনে করে এরা একটা পিপিলিকা, কিন্তু পিপিলিকা যদি আবার আপনার শরীরে উঠে কামড় বসাই দেয়, তখন কিন্তু আপনি মেরে ফেলেন। মশা উঠতেছে, উরুগা ভ্যান ভ্যান করতেছে, করুগা, কিন্তু যখন আপনার গায়ে বসে একটা কামড় দিবে তখন তো আপনি এরা চাচ্ছে এই কাজটা করতেছে। ইউটিউবার আছে না যারা 2 জন, এদের সাথে তারাও জড়িত। ভারতকে প্রতিদিন গালাগালি করতেছে না কে? পিনাকি ভট্টাচার্য, এলিয়াস, আরও আছে দেখবেন যে জ্যাকব মিল্টন। সবাই চাইতেছে কোনোভাবে ভারত একটা হামলা বাংলাদেশে করুক, করার লগে লগে আমার পাকিস্তান আফগানিস্তানের ভাইরা আমাদেরকে 2-4 জাহাজ অস্ত্র পাঠাই দিব, আর আমাদের যা আছে এটি নিয়ে প্রথমে আমরা দাঁড়াই যাব। না, বাংলাদেশ সরকার ফল্ট,
দেশ হয়ে গেল তালেবান। তো এই বিষয়গুলো আপনারা বুঝেন। আর পরবর্তী সরকার যদি 2 মাস পরে নির্বাচন হয়, এই 2-3 মাস পরে যদি বিএনপি আসে ক্ষমতায়, তারা যদি এদেরকে আবার প্রশ্রয় দেয়, তাহলে এই বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হওয়ার থেকে কেউ ঠেকাইতে পারবেন না, একটু সময়ের ব্যবধান। আর যদি পরবর্তী সরকার এইসব ঘটনার চিত্র আমি যে বললাম অনুমান করতে পারার পরে তারা যদি বাংলাদেশের একটা সেকুলার রাষ্ট্র এবং গঠনতন্ত্র মোতাবেক যদি আইনের শাসন প্রতিষ্ঠা করে, আর এটাকে অনুভব করার পরে যদি সেইভাবে জঙ্গি দমন আইন প্রয়োগ করে, তাহলে তারা তাদের সেই স্বপ্ন কোনোদিনও বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে না। এখন একটা দুর্বল সরকার দেখে একটু হইচি করতেছে, আর আগামী সরকার যদি প্রশ্রয় দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। শেখ হাসিনার 15 বছরে শেখ হাসিনা থাকছে তার উন্নয়ন নেয়া, কিন্তু যারা বাংলাদেশটাকে তালেবান রাষ্ট্র বানাইতে চায় তাদের উন্নয়নটা কিন্তু কম হয় নাই, দেখছেন। এখন অনুভব করতে পারছেন যে শেখ হাসিনার 15 বছরেও কিন্তু এই গোষ্ঠীর, তালেবানি গোষ্ঠীর ব্যাপক উন্নয়ন করে রাখছে তারা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব মাদ্রাসা হয়ে গেছে, সব হিজাবে ভরে গেছে, বোরখায় ভরে গেছে, এবং প্রত্যেকটা চাকসু রাকসু নির্বাচনে শিবির বিজয় লাভ করেছে। কি বুঝলেন? ওটা আর একটা ভিডিও করব, দীর্ঘ হয়ে গেল ভিডিওটা, প্রায় 37 মিনিট হয়ে গেছে, এত বড় ভিডিও করা উচিত না। তারপর যেহেতু যদি আংশিক কথা বলি এটা বোঝানো যাবে না, মানুষ বুঝবে না। তো সবাই ভালো থাকেন, আর ধৈর্য সহকারে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।